আসসালামু আলাইকুম। আমি ডাক্তার পারভেজ, পাশ করেছি ঢাকা ডেন্টাল কলেজ থেকে। আমি একজন সহকারী চিকিৎসক। আমি 39তম বিসিএস এর মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে জয়েন করেছি। আমি বর্তমানে ডেপুটেশনে কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমডি পেরিওডন্টোলজি কোর্সে আছি। আজকে আমি মুখের একটি গুরুত্বপূর্ণ রোগের নাম বা টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মুখের দাঁত কেন নড়ে যায়, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। প্রথমে একটা কথা বলি, মুখের ভিতরে দাঁত কিভাবে থাকে। আমরা যেমন একটা বিল্ডিং তৈরি হয়, বিল্ডিং এর সবার আগে আমরা একটা পিলার তৈরি করি বা পাইলিং করি। মুখের একটা দাঁত থাকার জন্য একটা স্পেস থাকে বা জয়েন্টের একটা জায়গা থাকে, পাইলিং এর মতো একটা জয়েন্ট, মানে গম্পুসি জয়েন্টের মাধ্যমে দাঁতটা মাড়ির হাড়ের ভিতরে থাকে। হাড় বলতে অ্যালভিউলার বোন, মাড়ির যে বোনটা বা হাড্ডি ওটা হচ্ছে অ্যালভিউলার বোন, এবং এটা যে টানা দিয়ে রাখে, দাঁতটাকে স্টেবল করে রাখে, সেটা হচ্ছে লিগামেন্ট। এই দাঁতের এই লিগামেন্টকে আমরা পেরিওডন্টাল লিগামেন্ট বলি। এই লিগামেন্ট দাঁত এবং বোনস মানে হাড্ডি, মানে অ্যালভিউলার বোনের যে জয়েন্ট, এই গম্পুসির জয়েন্ট, এই জয়েন্টের মাধ্যমেই দাঁত হাড়ের ভিতরে প্রতিস্থাপিত হয় এবং বাইরে থেকে সাপোর্ট থাকে আমাদের জিঞ্জিভা বা মাড়ি দিয়ে আবৃত করে থাকে এই দাঁতটা। এখন এই দাঁতটা কিভাবে লড়ে যায়, এবং দাঁত লড়ে গেলে তো, বেশি লড়ে গেলে তো দাঁত মাড়ির ভিতরে আর থাকে না, সেটা পড়ে যায় বা উঠে আসে। এখন আমরা জানি মুখের ভিতরে আমরা রেগুলার খাবার খাই এবং এই খাবারটা মুখে অনেক সময় জমা হয় এবং স্লাইভা থেকে স্লাইভারি গ্লাইকোপ্রোটিন আসে। এই গ্লাইকোপ্রোটিন এবং খাবার মাড়িতে জমা হয় এবং এক ধরনের পেলিকেল তৈরি হয়, এবং পেলিকেল মুখে পারসিস্ট করলে বা থেকে গেলে সেখানে ব্যাকটেরিয়া আসে। ব্যাকটেরিয়া মানে জীবাণু সংক্রমিত হয় এবং বায়োফিল্ম তৈরি হয়। বায়োস মানে হচ্ছে লাইফ, মানে 70 থেকে 80 ভাগ ব্যাকটেরিয়া থাকে এই বায়োফিল্মের মাঝখানে। এই বায়োফিল্ম যদি মুখের ভিতরে থাকে, আস্তে আস্তে করে জমতে জমতে একসময় ওই ব্যাকটেরিয়াগুলো টুথের ওয়ালে লাগতে থাকে এবং টুথের ওয়ালে লেগে একটা আরেকটা ব্যাকটেরিয়াকে ডাকতে থাকে, এবং একটা ব্যাকটেরিয়াকে কোরাম সেন্সিং নামক একটা টার্ম, কোরাম সেন্সিং মানে একটা সাথে যোগাযোগ করার যে পদ্ধতি, কোরাম সেন্সিং এর মাধ্যমে যোগাযোগ করে ব্যাকটেরিয়াগুলোকে ওখানে কলোনাইজ করে, মানে কলোনি তৈরি করে। এবং আমরা এই কলোনি মানে হচ্ছে দলগত অবস্থান। এই দলগত অবস্থান শুরুতে এক ধরনের থাকে এবং পরবর্তীতে আরেক ধরনের থাকে। বলা হয় আর্লি কলোনাইজার, লেট কলোনাইজার। আর্লি কলোনাইজার গুলো মুখের ভিতরে যে ব্যাকটেরিয়া গুলো আছে, যেমন স্ট্রেপ্টোকক্কাস, মানে চাকতির মতো, গোল চাকতির মতো যে ব্যাকটেরিয়া, এই স্ট্রেপ্টোকক্কাস গ্রুপের ব্যাকটেরিয়া গুলো হচ্ছে আর্লি কলোনাইজার। আর লেট কলোনাইজার আছে ফিজিওব্যাকটেরিয়াম নিউক্লিয়েটাম, পোরফাইরোমোনাস জিঞ্জিভালিস, এরকম ব্যাকটেরিয়া গুলো হচ্ছে লেট কলোনাইজার। এই বায়োফিল্মটা একটা সময় অনেক দিন থেকে গেলে এটা হচ্ছে মিনারেলাইজড হয়ে যায়, তখন আমরা ক্যালকুলাস বলি। মিনারেলাইজড হয়ে গেলে মিনারেলাইজড বায়োফিল্ম অর ডেন্টাল প্লাক ইজ কল্ড ক্যালকুলাস। এবং এই ক্যালকুলাসটা একসময় দাঁত মাড়ি এগুলোর জন্য ক্ষতির কারণ হয়ে থাকে। এই ক্যালকুলাসগুলো আস্তে আস্তে করে মাড়ি থেকে, মাড়ির যে এপিথেলিয়াম আছে, জিঞ্জিভাল এপিথেলিয়াম, ওগুলো নিচের দিকে নামতে থাকে। জিঞ্জিভাল রিসেশন বা আলসারেশন হয় এবং জিঞ্জিভাইটিস ডেভেলপ করে। সেখান থেকে একটা সময় রক্ত পড়ে, সেন্সিটিভিটি ডেভেলপ করে। এই জিঞ্জিভাইটিস মুখের ভিতরে থাকা অবস্থায় একটা সময় পারসিস্ট করে গেলে পেরিওডন্টাইটিস ডেভেলপ করে। পেরিওডন্টাইটিস ডেভেলপ করার জন্য আমাদের বডিতে যে ইনফ্লামেটরি মিডিয়েটার্স বলে, এগুলাকে বিভিন্ন ধরনের সাইটোকাইন, ইন্টারলিউকিন নামে পরিচিত, ইন্টারলিউকিন 8, 9, তারপর হচ্ছে ম্যাট্রিক্স মেটালোপ্রোটিন। এই ইন্টারলিউকিন এবং ম্যাট্রিক্স মেটালোপ্রোটিন এর হচ্ছে বোন, আমাদের যে হাড্ডি আছে সেটাকে ধ্বংস করে। কোলাজেন মানে লিগামেন্টের সাথে যে কোলাজেন থাকে, এগুলোকেও ধ্বংস করে। ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনও করে, এবং সার্কুলেশন থেকে আমাদের সার্কুলেটিং মনোসাইটের যে সেল অস্টিওক্লাস্টও আসে, এবং হচ্ছে MMP8, MMP9, তারপর ইন্টারলিউকিন 17, ইন্টারলিউকিন 8, ইন্টারলিউকিন 10, এরকম নামগুলো, এগুলো এসে আমাদের এই বোনস এবং লিগামেন্ট যেগুলো আছে, কোলাজেন আছে, এগুলোকে ধ্বংস করে দেয়। এবং আলটিমেটলি আমরা যে ডিজিজ বলি যে পেরিওডন্টাইটিস। পেরিওডন্টাইটিস হচ্ছে পেরিও মানে অ্যারাউন্ড, মানে চারপাশ, আমাদের মাড়ির যে চারপাশের, দাঁতের যে চারপাশে যে স্ট্রাকচার গুলো আছে, লিগামেন্ট, বোন, জিঞ্জিভা, এগুলোকে ধ্বংস হওয়ার যে পরে যে রোগটা হয় সেটাই পেরিওডন্টাইটিস। এবং পেরিওডন্টাইটিস স্টপ করা যায়, স্টপ করলেও কিন্তু পারসিস্টেন্ট আমাদের বডির যে রিঅ্যাকশন হয়, হোস্ট রিঅ্যাকশন বলে, এই হোস্ট রিঅ্যাকশনের কারণে পেরিওডন্টাইটিস ক্রমাগত এই ধ্বংস চলতে থাকে, এবং একটা সময় পরে বোনস ধ্বংস হতে থাকে। ব্যাকটেরিয়া জাস্ট শুরু করে দেয়, কিন্তু মেইন ধ্বংসটা করে আমাদের বডির নিজেই। হোস্ট মানে আমরা নিজ, হোস্ট মানে এখানে একটা রিঅ্যাকশন হয়, এখানে বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি সেল, মানে হচ্ছে প্রদাহজনিত সেল, নিউট্রোফিল এবং ইমিউন সেল, বিভিন্ন ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট এবং ওই যে ইনফ্লামেটরি মিডিয়েটরস, সাইটোকাইন্স, এগুলো সব আসে এবং এসে এই ধ্বংসাত্মক অ্যাক্টিভিটিগুলো চালায়। এবং একটা সময় পরে এই পেরিওডন্টাইটিস চলতে থাকলে আমাদের যে বোনস, মানে দাঁতটা সাপোর্ট দিয়ে অ্যালভিউলার বোন ছিল, শুরুতেই বলেছি অ্যালভিউলার বোন এবং পেরিওডন্টাল লিগামেন্ট ধ্বংস হয়ে যায়, তারপর দাঁতটা লড়ে যায়।
এবং দাঁত লড়তে লড়তে আমরা বিভিন্ন ধরনের ডিগ্রি ভাগ করি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এরকম মোবিলিটি বলি। দাঁত নড়াকে মোবিলিটি বলা হয়। এই মোবিলিটি যখন হয় তখন তো আলটিমেটলি যদি 3 ডিগ্রি মোবিলিটি হয়ে যায়, আলটিমেটলি ম্যাক্সিমাম বোন ড্যামেজ হয়ে যায়, তখন আর দাঁত মাড়ির ভিতরে আর থাকে না, সেটা পড়ে যায় বা ফেলে দিতে হয়। এখন আমরা এই মাড়ির অবস্থায় থাকা অবস্থায় 2 ডিগ্রি থাকলে আমরা দাঁতকে স্প্লিন্টিং করতে পারি। তারপর বিভিন্ন ধরনের চিকিৎসা আছে, যেমন স্কেলিং বলা হয়, স্কেলিং, পলিশিং, তারপর পেরিওডন্টাল থেরাপি আছে, রুট প্ল্যানিং বলা হয়, তারপর কিউরেটেজ বলা হয়, এগুলো আমরা করি। অনেক সময় সার্জিক্যাল চিকিৎসারও দরকার হতে পারে। ফ্ল্যাপ সার্জারি মানে ফ্ল্যাপ নিয়ে এসে, গ্রাফ নিয়ে এসে এখানে কারেকশন করা হয়। তারপর বর্তমান সময়ে পিআরএফ বলা হয়, প্লেটলেট রিচ ফিব্রিন, অথবা আমরা জিটিআর বলি, গাইডেড টিস্যু রিজেনারেশন, বিভিন্ন কোলাজেন এবং সফট টিস্যু অসিও ইন্টিগ্রেটিং মানে বোনস তৈরি করে এরকম মেমব্রেন বা কোলাজেন আমরা গ্রাফট করে ওই পেরিওডন্টাইটিস থেকে মুক্তি পেতে পারি। আর অন্যান্য কিছু কারণেও দাঁত নড়ে যেতে পারে, যেমন কারো যদি ট্রমাটিক বাইট থাকে, যেমন অক্লুশনটা ঠিক না থাকে, অক্লুশন যদি ঠিক না থাকে রেগুলারলি তার ট্রমা হবে, আস্তে আস্তে করে বোনস এবং অ্যালভিওলার বোন ধ্বংস হয়ে যাবে। বোনস, অ্যালভিওলার বোন মানে দাঁতের বোনস ধ্বংস হবে, লিগামেন্ট ধ্বংস হবে। এর জন্য কারো যদি ট্রমাটিক বাইট থাকে, মানে ঠিকমতো কামড়টা ঠিকমতো না হয়, পিছনে এবং সামনের দাঁতের কামড়ে মিলবন্ধন না থাকে, সেটা আমরা ম্যালঅক্লুশন বলে। এই ম্যালঅক্লুশন থাকলে মানে অক্লুশনটা ঠিক না থাকলে আমরা এটাকে কারেকশন করব, এবং এই কারেকশনের জন্য আমরা অবশ্যই অর্থোডন্টিস্ট, মানে যারা আঁকাবাঁকা দাঁত বা এই সমস্যাগুলো থাকে এরা কারেকশন করে, এদেরকে অর্থোডন্টিস্ট বলা হয়। অর্থোডন্টিস্টের শরণাপন্ন হবো। আঘাতজনিত কারণও, যেমন ট্রমা, কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো অ্যাক্সিডেন্ট থেকেও দাঁত নড়ে যেতে পারে। ফিজিক্যাল অ্যাসল্ট বা ফিজিক্যাল ট্রমা থেকেও দাঁত নড়ে যেতে পারে। এবং ফল ফ্রম হাইট, কোনো উপর থেকে মানে গাছ থেকে পড়ে গেলে, বিল্ডিং থেকে পড়ে গেলেও টুথ আঘাতপ্রাপ্ত হয়ে টুথ নড়ে যেতে পারে। এছাড়া অন্য সময় আমরা ছোটবেলায় গ্রামে দেখতাম টিউবওয়েল, আমরা যারা ছোটবেলায় গ্রামে বড় হয়েছি, টিউবওয়েলের আঘাতজনিত কারণেও দাঁত লড়ে যেতে পারে। টিউবওয়েলের যে হ্যান্ডেল থাকে, ওই হ্যান্ডেল ধুম করে উপরে চলে আসে এবং দাঁতে আঘাত লেগে দাঁত নড়ে যেতে পারে। এইসব কজগুলোই অন্যতম প্রধান কজ দাঁত নড়ে যাওয়ার। এবং অনেক সময় প্যাথোলজিক্যাল কজ থাকে, মানে রোগ থাকে, যে কোনো ডিজিজ, যেমন সিস টিউমার, আমাদের মুখে এমিলোব্লাস্টোমা হয়, প্লাস বিভিন্ন ধরনের ক্যান্সার হয়। এইসব সমস্যার কারণেও যে দাঁতের নিচে টুথকে সোর্স, মানে টুথ একটা সোর্স, এই টুথ সোর্সকে কেন্দ্র করে অনেক ধরনের প্যাথোলজি ডেভেলপ করে। ওই প্যাথোলজি গুলো দাঁতকে নড়াই দিতে পারে। আবার প্রেসারের কারণেও দাঁত এক পাশ থেকে আরেক পাশে সরে যেতে পারে। এইসব কারণেও মানে টুথটা হচ্ছে মেইন সোর্স। এই প্যাথোলজি গুলো যে থাকে, সিস টিউমার, ক্যান্সার, এগুলোর কারণেও দাঁত নড়ে যেতে পারে। আজকে আমি দাঁত নড়ার কারণ এবং চিকিৎসা নিয়ে আলোচনা করেছি। এখন প্রতিকার কিভাবে করব? প্রতিকার অবশ্যই আমরা মুখের হাইজিনটা মেনটেন করব। আমরা ঠিকভাবে 2 বেলা দাঁত ব্রাশ করব এবং ভালো টুথপেস্ট ইউজ করব, এবং প্রয়োজনে আমরা মাউথ ওয়াশ ইউজ করব। মাউথ ওয়াশের মধ্যে ক্লোরোহেক্সিডিন, পভিডোনাইন এগুলো ইউজ করব, এবং প্রয়োজনে আমরা ডেন্টাল ফ্লসিং ইউজ করব, এবং ইলেকট্রিক ব্রাশ আছে এখন ওগুলো ইউজ করতে পারি। এবং ব্রাশের ক্ষেত্রে অবশ্যই সফট বিসেল নিব এবং স্মুথলি আস্তে আস্তে দাঁত ব্রাশ করব, যেন দাঁতের কোনো স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত না হয়। আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি, তারপরও যদি আরো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কোশ্চেন করবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দিব। আর আমার বিস্তারিত এখানে লেখা থাকবে, কেউ আমার সাথে যোগাযোগ করতে চাইলেও এখানে ঠিকানা দেওয়া থাকবে, ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।